প্রিয় দর্শক, আমন্ত্রণ বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে বিশ্লেষণধর্মী ফ্রন্ট পেজে। আপনাদের সাথে আছি আমি বেনজির আহমেদ। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সাইফুল ভাই, আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। দর্শক, মূল অনুষ্ঠানে যাবার আগে আমরা দেখে নিব আজকের বিভিন্ন পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো। দৈনিক প্রথম আলো, ভোটের সংখ্যা বাড়াচ্ছে অবৈধ অস্ত্র, গুজব, মাঠ প্রশাসনের সঙ্গে নির্বাচন কমিশনের সভা। দৈনিক আমার দেশ, দীর্ঘ 17 বছর পর কাল দেশে ফিরছেন তারেক রহমান, সংবর্ধনায় 50 লাখ মানুষের সমাগম হবে বলেছেন বিএনপি নেতারা। দৈনিক ইত্তেফাক, বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন বাড়ছেই, শতাধিক আসনে বিএনপির পথের কাটা বিদ্রোহী প্রার্থী। দৈনিক ইনকিলাব, নির্বাচনের আগে ভারত বাংলাদেশ উত্তেজনা, নেপথ্যের মাস্টারমাইন্ড কারা। দৈনিক নয়া দিগন্ত, নির্বাচন ঘিরে তৎপর পতিত আওয়ামী লীগের সহযোগীরা, কলকাতা উপদূতাবাস প্রাঙ্গণে সংঘর্ষ। দৈনিক যুগান্তর, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কাল, সংবর্ধনার ইতিহাস গড়ার অপেক্ষায় বিএনপি। দৈনিক সমকাল, নির্বাচনের প্রস্তুতিতে বড় দুশ্চিন্তা নিরাপত্তা, ঢাকা দিল্লির মধ্যে উত্তেজনা প্রশমন চায় বন্ধু রাষ্ট্রগুলো। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, কাল ফিরছেন তারেক রহমান। দৈনিক কালের কণ্ঠ, ঢাকা দিল্লি হাইকমিশনারদের পাল্টাপাল্টি তলব, প্রতিবাদ, নেতাকে বরণে ঢাকামুখী জনস্রোত। দৈনিক মানব জমিন, বাংলাদেশ ভারত উত্তেজনা, দিল্লিতে বিক্ষোভ সংঘর্ষ, কলকাতা ও মুম্বাই মিশন ঘেরাও। দৈনিক দেশ রূপান্তর, অর্থ অস্ত্রে কড়াকড়ি চান ডিসিএসপিরা, দিল্লি কলকাতা মুম্বাই ফের বিক্ষোভ। দৈনিক কালবেলা, শিক্ষায় বদলির চাঁদরাত ছিল 11 ডিসেম্বর, মহেন্দ্র খনের সাক্ষী হচ্ছে দেশ। বণিক বার্তা, মঞ্জুর এলাহিকে মরণোত্তর সম্মাননা, সংবর্ধিত হলেন আমিরুল ইসলাম ও ফেরদৌসি কাদরি। দ্য ডেইলি স্টার, ইলেকশন প্রসেস মাস্ট স্টে অন ট্র্যাক। দ্য নিউ এজ, ঢাকা দিল্লি টাইজ আন্ডার ফার্দার স্ট্রেইন। হ্যাঁ সাইফুল ভাই, আমরা শুনছিলাম বিভিন্ন পত্রিকার শিরোনামগুলো, যেটা মূলত প্রত্যেকটা পত্রিকারই কিন্তু একটা কমন শিরোনাম আমরা দেখছি। দীর্ঘ 17 বছর পর কাল দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2007 সালের 7 মার্চ তারেক রহমানকে গ্রেফতার করা হয়েছিল। চোখ বেঁধে সেদিন 18 ঘন্টা অমানসিক নির্যাতন চালানো হয়। 28 নভেম্বর, অর্থাৎ 2007 সালের 28 নভেম্বর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তারেক রহমান নিজেই এই কথা বলেছিলেন। এই দীর্ঘ 17 বছর নির্বাসন জীবনের পর অবশেষে আসছে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার জন্য। এরই মধ্যেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানীর 300 ফিটে মঞ্চ প্রস্তুত, কাজ চলছে। এরই মধ্যে কিন্তু সারা বাংলাদেশ থেকেই নেতাকর্মীরা সেখানে জড়ো হচ্ছেন। তো তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির রাজনীতিতে কি নতুন দিগন্তের উন্মোচিত হবে এবং সারা বাংলাদেশের রাজনীতিতে কী প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন? প্রথমত আপনাকে ধন্যবাদ এবং আপনার বাংলা ভিশনের দর্শক শ্রোতাকেও সকালের শুভেচ্ছা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আল্লাহ চাহে তো আগামীকালকে বাংলাদেশে এসে পৌঁছাবেন। তিনি নিজে ঘোষণা দিয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও ঘোষণা দিয়েছিলেন এবং ইতিমধ্যেই বাংলাদেশ থেকে, বাংলাদেশের পথে প্রান্তরী ঢাকা শহর সহ মানে ওয়ার্ড, ইউনিয়ন, থানা লেভেলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের ভেতরে একটা বিশেষ উদ্দীপনা, স্পৃহা, স্ফুলিঙ্গের মতো বেজে উঠেছে, দামামার মতো বেজে উঠেছে। আপনি যে কথা বলছিলেন যে এটা সত্যি ট্র্যাজিক ছিল, খুবই বেদনার ছিল যে তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এখন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যিনি বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম খেতাবে ভূষিত হয়েছিলেন,
তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশকে একটা দুঃসহ দুর্যোগ মুহূর্ত থেকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছিলেন, এক সৎ রাষ্ট্রনায়কের সন্তান। এরপরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান চেয়ারপারসন, যিনি অসুস্থ অবস্থায় আছেন, সারা দেশব্যাপী মানুষ তাদের প্রার্থনায় তাকে রেখেছেন, তার সন্তান তিনি, তিনবারের প্রধানমন্ত্রীর সন্তান। এবং তাকে যখন শারীরিকভাবে ভয়াবহ নির্যাতন করা হয়েছিল, বাংলাদেশের মানুষ কেঁদে উঠেছিল, ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে মোকাবেলা করতে হয়েছিল। এবং শেষ পর্যন্ত তিনি যুক্তরাজ্যে যান এবং এই দীর্ঘ 17 বছর সেখানে থেকে বাংলাদেশের মানুষকে, বিশেষত তার দলকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মীকে তিনি প্রতিনিয়ত দিক নির্দেশনা, সাংগঠনিক শক্তিকে একটা চরম জায়গায় নিয়ে যাওয়া, বিশেষত সরকার বিরোধী আন্দোলন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন, সেই আন্দোলন সংগ্রামে কিভাবে, কতটা ইন্টেন্সিফাইড ওয়েতে এটা করা সম্ভব, সেটা তিনি প্রতিনিয়ত দিক নির্দেশনা দিয়েছিলেন। এবং শুধু তার দল নয়, তারেক রহমান প্রকৃতপক্ষে একটা ন্যাশনাল ইউনিটির জায়গায় চলে গিয়েছিলেন। অন্যান্য সকল গণতান্ত্রিক দল, যে দলগুলো ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সংগ্রামরত ছিলেন, তাদেরকে একটা প্ল্যাটফর্মে এনে একটা জায়গায় নিয়ে যে আন্দোলনমুখী করে তোলা এবং ফ্যাসিস্টের পতন ঘটানোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সেই নেতা এখন বাংলাদেশে আসছেন। সেই বাংলাদেশে আসাটা একটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা একটা ঐতিহাসিক দিন। কারণ বাংলাদেশে আমরা যে ইতিহাস পড়েছি বা দেখেছি, এই রকম ঘটনা ঘটেনি যে আপনি পড়লেন 50 লক্ষ, আমি মনে করি কোটি পার হয়ে যেতে পারে, এত উদ্দীপনা সৃষ্টি হয়েছে। গ্রামে গঞ্জ থেকে ঢাকা শহরে মানুষ অলরেডি প্রচুর পৌঁছে গেছে, কারণ এক নজর দেখতে চায়, শুধু তার অনুভূতি নিতে চায়, তার টাচ নিতে চায়। এতদিন অনলাইন ভার্চুয়াল মাধ্যমে তিনি কথা বলেছেন, কিন্তু এখন সরাসরি তাকে দেখতে চান, আবেগে আপ্লুত। কারণ তার যে বর্ণাঢ্য জীবন, রাজনৈতিক নেতৃত্বের, মানুষের সঙ্গে সম্পর্কিত হয়ে ওঠা, এটা সত্যিই গুরুত্বপূর্ণ, এটা ঐতিহাসিক। এবং এটা যেমন একদিকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের একটা বিশেষ জায়গা তৈরি করে, সামনে নির্বাচন, সেই নির্বাচনকে রেখে জনাব তারেক রহমান যে গ্রাসরুট লেভেল পর্যন্ত কাজ করবেন, নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করবেন এবং বাংলাদেশকে একটা ঘুরে দাঁড়ানোর মতো অর্থনীতিতে, সমাজনীতিতে, রাষ্ট্রনীতিতে, কূটনৈতিক দর্শনে, আইন শৃঙ্খলায়, প্রত্যেকটা জায়গায় তিনি যে অনবদ্য ভূমিকা রাখবেন, সে কারণেও তার এই আশাটা খুবই খুবই ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। তারুণ্যের ক্ষেত্রে, বিশেষ করে তরুণ যারা এবার নতুন ইলেকশনে ভোট দেবে, এই তরুণদের ক্ষেত্রে আমরা দেখেছি যে তারেক রহমানের বেশ নির্দেশনা রয়েছে। অর্থাৎ আগামী তরুণ সম্প্রদায়, তরুণ নেতাদের জন্য, তরুণদের জন্য তার যে উদ্দীপনা, তার যে দিক নির্দেশনা, সেটা বাংলাদেশের রাজনীতিতে কি গুণগত পরিবর্তন আনবে? অবশ্যই। এবং সেই গুণগত পরিবর্তনটা আসলে একটা দেশের বর্তমান সময়ে যে তারেক রহমানকে কতটা প্রয়োজন, একজন নেতা, এবং বিশেষ করে তার মতো নেতা, সর্বজন বিদিত এবং ক্যারিসম্যাটিক লিডার, ডাইনামিক লিডার। তো তিনি সমস্যাগুলোকে চিহ্নিত করেছেন রাষ্ট্রের, যে একটা রাষ্ট্রকে পরিপূর্ণ মানবিক মর্যাদা সম্পন্ন ন্যায়ের শাসন প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কি কি করা প্রয়োজন, কাদেরকে কাজে লাগানো দরকার। তিনি সব শ্রেণী পেশার, সব বয়সের মানুষকেই প্রাধান্য দিয়েছেন। কিন্তু এটা তো সত্য যে এই যে জেন জি বা তারুণ্য, তারা এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তারা নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া, নতুন নতুন স্লোগান, নতুন নতুন চিন্তা, কর্মদক্ষতা, এরই মধ্যে
এই ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্ম দেখিয়েছেন। এবং সেখানে আমি তো বলবো তারেক রহমান নিজেও তরুণ, এবং সেই তারুণ্য তার পাশে কাজ করার জন্য তরুণদের নিয়ে কাজ করবেন, সহজভাবেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। কারণ দেশটাকে পুনর্গঠন করা দরকার, দেশটাকে মেরামত করা দরকার, এই দেশটাকে দেশপ্রেম দেশের মধ্যে জাগিয়ে তোলা দরকার। এটা নিশ্চিত করতে হলে, এবং শুধু একদিনের জন্য নয়, ফিউচার হিস্ট্রি বিল্ডিং করার জন্য, আগামীর ভবিষ্যৎ ইতিহাস বিনির্মাণের জন্য এই নতুন প্রজন্মকে বেশি গুরুত্ব তিনি দিয়েছেন। 31 দফা তিনি প্রণয়ন করেছেন। 19 দফা কর্মসূচি ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। তার বাইরে এসে যে 31 দফা, সেখানেও তিনি যুব সমাজের প্রতি তার করণীয় কর্তব্য, ইন্টারনেট সুবিধা, অন্যান্য কী কী করবেন, এই দেশটাকে কীভাবে পুনর্গঠন করবেন, সেই চিন্তাগুলোর প্রতিফলন তিনি ইতিমধ্যে ঘটিয়েছেন, আরও ঘটাবেন বলে বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে। 2008 সালের 3 সেপ্টেম্বর আপনার তত্ত্বাবধায়ক সেই লন্ডনে চিকিৎসার জন্য আপনার চলে যান। 2008 সালের 3 সেপ্টেম্বর তারেক রহমান সেনা সমর্থিত তত্ত্বাবধায়কের আমলে তার বিরুদ্ধে 13টি এবং আওয়ামী লীগের আমলে 72টি মামলা হয়েছিল বিভিন্ন কারণে, আপনি জানেন। এর মধ্যে কিন্তু সব মামলাগুলো তিনি আইনগতভাবেই মোকাবেলা করেছেন, অর্থাৎ নিরপরাধ হয়েই কিন্তু ফিরেছেন। তাকে বলা হয়েছিল, অফার দেওয়া হয়েছিল যে যাতে যে না, উনি বলছে আইনগতভাবেই। তো আমরা দেখেছি যে এই যে আপনার সাবেক 3বারের প্রধানমন্ত্রী ছেলে তারেক রহমান, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, তার উপর যেই নির্যাতন করা হয়েছিল এবং 554 দিন নির্যাতন করা হয়েছিল, 18 মাস। তো এই যে নির্যাতন, এ ধরনের রাজনীতির এই সংস্কৃতি কি পরিবর্তন হবে না? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রথম থেকে যে পলিসিটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে খালেদা জিয়া এবং তারেক রহমান, বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে যে তারা কতটা সৎ, কতটা দেশপ্রেমী, কতটা নিষ্ঠাবান, তারা কি বলেন। আপনারা জিয়াউর রহমান সম্পর্কে তার শত্রুরাও কখনো বলতে পারে না যে তিনি সততায় কোনো ঘাটতি ছিল, তার ভেতরে কোনো অসততা ছিল। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেও তাই, তিনি আপোষী নেত্রী, তিনি মাদার অফ ডেমোক্রেসি, জনগণ দিয়েছে, বিশ্ব থেকে তিনি পেয়েছেন। এবং তারেক রহমান তিনি এই যে নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে এসছেন এবং আইনকে শ্রদ্ধা করেন, প্রতি মুহূর্তে আইনকে শ্রদ্ধা করেন। আপনি বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে খেয়াল করেন, সারা বাংলাদেশের মানুষ একদিকে আশ্চর্য সকলে যে কী রে, 2 কোটি টাকা সেইখানে 8 কোটি টাকায় রূপান্তরিত হয়েছে। সেই নেত্রীকে টেনে হিঁচড়ে প্রতিদিন কয়েকদিন পর পর কোর্টে নেওয়া হয়, এবং তিনি কোর্টে যান। তিনি বলেন না যে না আমি কোর্টে যাব না, তোরা কি করতে পারিস কর, তা বলেননি কখনো। এবং তাকে শাস্তি দেওয়া হয়েছে, কারাগারে গিয়েছে, নিপীড়ন নির্যাতন করা হয়েছে। তিনি সর্বোচ্চ ওই অন্যায় রায়ের বিরুদ্ধে আইনগতভাবে তিনি প্রতিবাদ করেছেন, কিন্তু আইনটাকে তিনি মেনে নিয়েছেন। তারেক রহমান তাদের সন্তান। তারেক রহমান ঠিক একইভাবে তিনি যেমন কোনোদিন কোনো কেউ প্রশ্ন না করতে পারে যে আপনি এই প্রিভিলেজটা আনডিউ প্রিভিলেজ নিয়েছিলেন, অন্যায়, আইনসম্মত ছিল না, তিনি পরিষ্কার ধারণার উপরে নিজেকে প্রতিষ্ঠা করেন। তিনি বাহুল্য বিবর্জিত একটা মানুষ। তিনি যা অনুভব করেন তাই তিনি প্রকাশ করেন। কয়েকদিন আগে তিনি বলেছেন যে আমি স্বপ্ন টপ্ন বুঝি না রে ভাই, আমি পরিকল্পনা বুঝি, আমি পরিকল্পনা বাস্তবায়ন করব। লিটারেলি তিনি এটা মিন করেন এবং করেছেন। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরাধিকার, জিয়া পরিবারের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা, শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা, এইটা ধারণ করার, ডিজার্ভ করেন তারা। কি কারণে করেন? কারণ হলো যে তারা এই আইনের শাসনকে দেশপ্রেমে অনন্য, অনবদ্য। আরেকটা বিষয় হলো যে জাতি প্রত্যাশা করে, এবং তিনিও বলেন, তিনি দেখেন যে প্রথম যেদিন 5 আগস্টের পরে প্রথম বক্তব্য ছিল এরকম ধরনের কিছুটা, যে আপনারা কেউ পরাজিত যারা শত্রু, তাদের উপরে নির্যাতন নিপীড়ন করবেন না, কারণ বিজিতের কাছে পরাজিত যখন নিরাপদ থাকে সেটাই বিজয়ের সবচেয়ে বড় মাহাত্ম্য।
এই যে কথাটা, এবং তিনি প্রতিশোধের রাজনীতি করবেন না, দেশটাকে গড়বেন, নতুন রাষ্ট্র উপহার দিবেন। বাংলাদেশের মানুষের যে কালচারাল মেন্টাল পরিবর্তন দরকার সব পলিসির দিক থেকে, সেই পলিসিগুলোকে তিনি ইনিশিয়েট করবেন, এগিয়ে নিয়ে যাবেন, কাজ করবেন। অর্থাৎ রাষ্ট্রটাকে একটা পুনর্গঠন, চমৎকার নতুন রাষ্ট্র, ন্যায়ের শাসন, আমরা যেটা বলি সাম্যতা, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, শান্তিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা, এগুলো তিনি করবেন। এটা অলরেডি তিনি তার তার কাজের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। দেশে আইন শৃঙ্খলা, কোনো ধরনের অরাজকতা সৃষ্টি না হওয়া, আইনের অপব্যবহার না হওয়া, রাজনীতির ক্ষমতার অপব্যবহার না হওয়া, বরং এমন জায়গায় ব্যবহার করা যার মধ্যে থেকে বাংলাদেশ রাষ্ট্র স্বাধীনতা সার্বভৌমত্বে অনেক বেশি উন্নত হয়ে উঠবে। আন্তর্জাতিক ক্ষেত্রেও বাংলাদেশের একটা বিরাট পরিসর সুনাম তৈরি হবে জনাব তারেক রহমানের মাধ্যমে। এটাই জাতি এখন প্রত্যাশা করছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর আপনি দেখছেন এবং নির্বাচনী উত্তাপ সারা দেশে আপনার নির্বাচনী উত্তাপ হয়েছে। গতকাল নির্বাচন কমিশন ডিসিএসপিদের সাথে বৈঠক করেছেন। সেক্ষেত্রে নির্বাচন কমিশনার একজন বলেছেন যে সন্ত্রাসীদের দৌড়ের উপর রাখতে হবে, অর্থাৎ ডিসিএসপিদের বলেছেন নসেদ তারা আপনাদের দৌড়ের উপরে রাখবে। এবং প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে এবারের নির্বাচন আমরা দেখিয়ে জিতে যাই আইনের শাসন। তো আমরা দেখেছি নির্বাচনকে সামনে রেখে কিছু বিচ্ছিন্ন ঘটনাও ঘটছে। হাদি হত্যা, বিভিন্ন জায়গায় এনসিপির খুলনায় নেতা এমসি হত্যা এবং আইনশৃঙ্খলার পরিস্থিতিতে নির্বাচন। এদিকে বিএনপির পক্ষ থেকে কিন্তু মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কিছু গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে নির্বাচনের আগে এবং তারা নির্বাচন পেছানোরও ষড়যন্ত্র। তো এই বিষয়গুলো কীভাবে দেখবেন? জি, বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর যথার্থ বলেছেন, এবং গত কয়েকদিনের যে ঘটনা, এই ঘটনাগুলো যদি লক্ষ্য করা যায় বা কয়েক মাস ধরেও যদি লক্ষ্য করা যায় বা ক্ষমতার পরিবর্তনের 1-2 মাস পর থেকেও লক্ষ্য করা যায়, তাহলে দেখা যায় যে একটি বিশেষ পক্ষ আসলে তারা কিছুটা ক্ষমতায় আছে বলে মনে হয়, বড় অংশে ক্ষমতায় তারা এক্সারসাইজ করছে। এবং এরই মধ্যে উপদেষ্টা পরিষদ থেকে যারা বের হয়ে এসছেন তারা পর্যন্ত ব্লেম করেছেন যে কতগুলো ঘটনার জন্য এই উপদেষ্টা পরিষদ পুরোটা অথবা আংশিকভাবে দায়ী। তাহলে এখানে 2-3টা পক্ষ আছে যারা এই যে নানান ধরনের ঘটনা ঘটছে, অপ্রীতিকর ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলোর সঙ্গে মানুষ চিন্তা করতে বাধ্য হবে যে তাহলে এই যারা ক্ষমতার এক্সারসাইজ করছে, ক্ষমতাকে প্রলং করতে চায় এবং নির্বাচনটাকে পিছিয়ে দিতে চায়, এমনকি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তারেক রহমানের আশাটাকে পর্যন্ত তারা পিছিয়ে দিতে চায়। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যে নির্বাচন কমিশনারের যে বৈঠক হয়েছে, এর আগেও তিনি যেমন বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হতে হবে, যা করা দরকার করতে হবে, এর আগেও বারবারই প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস স্যার তিনিও বারবার বলেছেন যে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়া হবে। এখন এটা যে কথার কথা তো হলে হবে না, কথার কথা না হয়ে মাঠ পর্যায়ে কী ঘটছে সেটা আসলে বিবেচনায় নিতে হবে। এবং সেই বিবেচনাকে মাঠ পর্যায়ে কাজ করে কারা? এই ডিসি, এসপি, ওসি, ইউএনও, নির্বাচন উপজেলা নির্বাচন কমিশন অফিসার ইত্যাদি ইত্যাদি তারা। এবং তারা প্রত্যক্ষ করছে যে আসলে যে আইন শৃঙ্খলা যারা নিয়ন্ত্রণ করে বা করবে, কারণ এর মধ্যেই নির্বাচন আসলেই টাকার ছড়াছড়ি হয়, বিভিন্ন জায়গা থেকে অস্ত্র আসে। তো আমরা এখনও সরকারের পক্ষ থেকে অস্ত্র উদ্ধার কিংবা অস্ত্র আসছে না বা বর্ডারে সিরিয়াস আর আরেকটা পক্ষ তো বসে আছে সারাক্ষণই, সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, যে তারাও চায় না নির্বাচনটা হোক। তারা ঘোষণা দিয়ে বলছে যে আমরা এই নির্বাচন মানি না, এই নির্বাচন হতে দেব না নানানভাবে। তাহলে যে 3-4টা পক্ষকে মোকাবেলা করার জন্য যে জায়গাটা দরকার, সবচেয়ে বড় জায়গাটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। মানুষ উদ্বিগ্ন, সেই কারণে অন্যান্য দলগুলো উদ্বিগ্ন এবং উদ্বিগ্ন হওয়ার কারণ আছে। তবে
আমি বিশ্বাস করি গতকাল কি এটা নারায়ণগঞ্জে ২৫০০-এর ওখানে ঘটনাটা ঘটেছে। বাংলাদেশ সেনাবাহিনী বলেছে ৫ মিনিট সময় দিলাম, আপনারা এখান থেকে দাঁড়াতে পারবেন না, তারপরে দেখবেন ব্যবস্থাটা কী হয়, আইনগত ব্যবস্থা না হবে। ২ মিনিটে পরিষ্কার হয়ে গেছে। অতএব দেশের এই সামগ্রিক পরিস্থিতি ঠিক করতে খুব বেশি সময় লাগবে না যদি সরকার আন্তরিক হয়। অন্যান্য পলিটিক্যাল দলগুলো, যারা জাতীয়তাবাদী দল, গণতান্ত্রিক অন্যান্য দলগুলো, বাংলাদেশে এক্সিস্টিং দল, ইভেন জামায়াতে ইসলামী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, প্রত্যেকটা দল আর কি আমি বলছি বাংলাদেশে, এবং প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ভোটার, তারা যদি সচেতন হয় তাহলে একটা সুষ্ঠু নির্বাচন করা কোনো অসুবিধা হবে না। খুব ভালো পরিবেশে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব। একটা বিষয় আপনি দেখেছেন, ঢাকা দিল্লি সম্পর্ক উত্তেজনা বাড়ছে। মঙ্গলবারও কিন্তু দিল্লিতে হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে উগ্রপন্থী আপনার সংগঠনগুলো, সেখানে আপনার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর আগেও আমরা দেখেছি গত শনিবার একই ইস্যুতে গতকাল কিন্তু ঢাকায় ভারতের হাইকমিশনারকে তলব করা হয়েছিল, পাল্টা আবার দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে চায়ের দাওয়াতের আমন্ত্রণ নামে তলব করা হয়েছে। অর্থাৎ দুই দেশের মধ্যে কিন্তু উত্তেজনা বাড়ছে। তো এই যে আপনার কূটনৈতিকভাবে বাংলাদেশ এবং ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, এবং বিভিন্ন বিষয়ে আমরা দেখেছি যে সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেকেই সেখানে আশ্রয় নিয়েছেন। তো বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিক সম্পর্ক এবং বর্তমান যে উত্তেজনা, এইটা প্রশমনে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে? খুব ভালো প্রসঙ্গ উত্থাপন করেছেন। গত কয়েকদিন ধরে এই বিষয়টাও খুবই একটা উদ্বেগজনক বিষয়, যে ভারত বাংলাদেশ সম্পর্ক এবং যে টানাপোড়েন যে পর্যায়ে এখন পৌঁছেছে, এটাকে একটা সিরিয়াস পর্যায়ে বলবো, এটা বার্নিং, জ্বলন্ত, এবং এটা অনাকাঙ্ক্ষিত। কিন্তু এটা হলো যে আমাদের, আপনি বললেন যেটা, যে সবচাইতে নিকটতম প্রতিবেশী এবং একটা বৃহৎ দেশ, সেই দেশের সঙ্গে আমাদের সম্পর্ক, এই সম্পর্ক হতে হবে হলো, সবসময় এটা হওয়া উচিত ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ, কূটনৈতিক রিলেশনশিপের নানান ধরনের আঙ্গিক থাকবে। কখনো বলা হবে বন্ধুত্ব, কখনো বলা হবে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে, দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট, এগুলো নানান ইকুয়েশনে থাকতে পারে। আবার বন্ধু শত্রুতার মাঝখানে থাকতে পারে, কারণ যখন স্বার্থের ব্যাঘাত ঘটে তখন সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা থাকে না। এখন যেটা অটল বিহারী বাজপেয়ী একবার বলেছিলেন, যে তুমি তো বন্ধু পরিবর্তন করতে পারো, কিন্তু তুমি প্রতিবেশী পরিবর্তন করবে কি করে? তো বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, ভারতও একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ। উভয় দেশের মধ্যে যে সম্পর্ক থাকতে হবে তা পারস্পরিক শ্রদ্ধা, ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতে। এখানে কোনো বড় ছোটোর কোনো বিষয় নাই। অমুক দেশ বড়, অনেক বড়োভাবে গণতান্ত্রিক চর্চা হয়, অনেক বুদ্ধিবৃত্তিক চর্চা হয়, অর্থনৈতিকভাবে বা ভালো, কিংবা সামরিক শক্তিতে অনেক বেশি শক্তিশালী। নট লাইক দ্যাট। সেই সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ বা কারোর সঙ্গে সম্পর্ক আমাদের হবে না। সম্পর্কটা হতে হবে আমাদের যে অমীমাংসিত বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে সেটেলড করা। সেই ক্ষেত্রে বর্তমান যে সম্পর্কটা হয়ে আছে, বিশেষ করে ২৪-এর ৫ই আগস্ট পরবর্তী, সেই পরবর্তীতে সেই সম্পর্কটা দিনে দিনে খারাপ হতে এমন একটা জায়গায় যে একটা রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক এবং রাষ্ট্রের সঙ্গে জনগণের সম্পর্ক, এই দুটো জায়গাকে আমরা দেখতে পাই না। এটা এই অর্থে বলি যে আমরা লক্ষ্য করেছি, বাংলাদেশের মানুষ লক্ষ্য করেছে যে ভারত গত ১.৫ দশকে যে সম্পর্কটি বাংলাদেশের সঙ্গে করেছে সেটা শুধু আওয়ামী লীগের সঙ্গে করেছে, কিন্তু না, সেটা হওয়া উচিত নয়। রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক হবে, আর রাষ্ট্রের সব মানুষের সঙ্গে তাদের সম্পর্ক হবে। এই সম্পর্কের টানাপোড়েনে যে সুযোগগুলো তৈরি হয়, একটা পক্ষ
অনেকটা না বুঝে না শুনে উস্কে দেয় ঘটনা, উস্কে দেয় ক্রমশ। সেই ঘটনার মধ্যে দিয়ে নতুন ঘটনার সৃষ্টি হয়। তাহলে এই সমস্যা সমাধানের জন্য যেটি আপনি বলছেন, এই সমস্যা দ্রুত নিরসন হওয়া উচিত। এরই মধ্যে আপনি জানেন যে বাংলাদেশে ঢাকা অবস্থিত রাশিয়ার যে রাষ্ট্রদূত, উনি বলেছেন সম্প্রতি একটা Yes. অনুষ্ঠানে যে তিনি সম্প্রতি বলেছেন, সার্জিও গড়িও আলোচনা করেছেন করেছেন ডক্টর ইউনূসের সাথে ফোন আলাপ করেছেন। আলেকজান্ডার, ওনার নাম আলেকজান্ডার সান তিনিও আলোচনা করেছেন যোগিন বা খোজিন, আলেকজান্ডার খোজিন। তো তিনি বলেছেন যে এই মুহূর্তে বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কটা, বাংলাদেশ ভারতের সম্পর্কটা এবং নির্বাচন, এই দুটো অর্থাৎ বিষয়- নির্বাচন পরবর্তী আমরা আশা করব যে সম্পর্কটা হয়তো বরফ গলতে পারে, এবং এক্ষেত্রে আপনার দুই দেশকেই কিন্তু এগিয়ে আসতে হবে। দুই দেশকেই এগিয়ে আসতে হবে। ওকে সাইফুল ভাই, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, বাংলা আপনাকেও মিশন ফ্রন্ট অনেক পেজ ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সকাল।